আচ্ছা আচ্ছা, তাহলে ভিডিও এন্ড অডিও ক্লিয়ার। তো এতক্ষণ আমরা কথা বলতেছিলাম না দেখে ও ভাবছিল যে সাউন্ড বুঝি নাই। ঠিক আছে, সো এখন আমরা এখানের মধ্যে শুরু করে দেই যে ক্যাপাসিটর চ্যাপ্টারের যে চেক পয়েন্ট কোশ্চেন্স গুলি ছিল ওগুলো আমরা সলভ করা শুরু করব ওয়ান বাই ওয়ান। এই যে ফার্স্ট এর চেক পয়েন্ট এটা, লেটস সি কি বলতেছে কোশ্চেনে। What is the capacitance of a capacitor which stores 2 coulombs of charge for every 100 volts applied to it? So তাহলে ক্যাপাসিট্যান্স কত এটা বের করতে বলছে। we know q equals to cv, তো তাহলে c is equal to q by v, তো তাহলে 2 by 100 that is কত হবে? 0.02 0.02 কুলম্ব, সরি এটা তো ক্যাপাসিট্যান্স ফ্যারাড। f না ভাই? হ্যাঁ হ্যাঁ ফ্যারাড, চার্জ ভাবছিলাম বলে, সো এটা কি হবে? ফ্যারাড হবে। তো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 1। দেন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, a 0.01 farad capacitor is charged by and then isolated from 8 volt power supply. So first এ একটা 8 volt power supply দিয়ে চার্জ আপ করছে, দেন ওই ব্যাটারিটা সরায় নিছে। ঠিক আছে, তো ফার্স্ট এ বলতেছে ক্যালকুলেট দ্য চার্জ স্টোরড, তো কি ইকুয়ালস টু সিভি। তো এখন এখানে সি হলো 0.01 আর ভি হলো 8, তো তাহলে এখানে থেকে কত আসবে? 0.8 কুলম্ব। তো এটা গেল এ নাম্বার। এখন বি নাম্বারে বলতেছে কি, বি নাম্বারে বলতেছে যে দা ক্যাপাসিটর ইজ, কি হইছে? 0.08 0.08 হবে না ভাইয়া? আচ্ছা সরি 0.08। হ্যাঁ ভাই, আরেকটা জিরো। হ্যাঁ হ্যাঁ আরেকটা জিরো আসবে, থ্যাংক ইউ। তো 0.08 হবে এটা, অলরাইট। সো তাহলে এটা গেল 0.08 কুলম্ব। এখন বি নাম্বারে কি বলতেছে, বি নাম্বারে বলতেছে the capacitor is connected across another identical capacitor. তো যেই ক্যাপাসিটরটাকে চার্জ আপ করলাম এই ক্যাপাসিটরটাকে আরেকটা সিমিলার ক্যাপাসিটরের সাথে কানেক্ট করে দিছি যেটা আনচার্জ। তো এই ক্যাপাসিটর হলো চার্জ, এই ক্যাপাসিটর হলো আনচার্জ। তো এখন এই ক্যাপাসিটরটা যেটা চার্জ, এই চার্জড ক্যাপাসিটরটা আনচার্জ ক্যাপাসিটরটাকে কি করবে? চার্জ আপ করবে না এখন। তো এখন চার্জড ক্যাপাসিটরটা আনচার্জ ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে। কি হবে? চার্জড ক্যাপাসিটরের ভোল্টেজ কমতে থাকবে আর আনচার্জড ক্যাপাসিটরের প্লেটের মধ্যে চার্জ অ্যাকুমুলেট করা শুরু করবে। দেন ইভেন্চুয়ালি যখন নাকি চার্জড ক্যাপাসিটর আর নতুন যে আইডেন্টিক্যাল ক্যাপাসিটর আনা হয়েছে দুজনের ভোল্টেজ যখন নাকি সমান সমান হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? ভোল্টেজ সমান সমান হয়ে গেলে the overall potential difference of the circuit will become what? The overall potential difference of the circuit will become জিরো। তো তখন যে আমাদের চার্জিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে। তো ব্যাপারটা দেখো, খেয়াল করো কি হবে আসলে। তোমার চার্জ স্টোর হয়েছিল কত? 0.08 কুলম্ব। তো এখন এই চার্জটা ডিসচার্জ হইতে চাবে যদি আমরা একটা আরেকটা নতুন আনচার্জড একটা ক্যাপাসিটরের সাথে লাগাই। তো এখন এই যে আরেকটা আনচার্জড ক্যাপাসিটর আছে তার থ্রুতে তার ভিতরে কি হবে? তাকে চার্জ আপ করবে। তো আনচার্জড ক্যাপাসিটরের চার্জ বাড়বে আর অলরেডি ইনিশিয়ালি যে চার্জড ক্যাপাসিটরটা ছিল তার চার্জের ভ্যালু কমতে থাকবে। ইভেন্চুয়ালি কি হবে? আমাদের মেইন ক্যাপাসিটরের চার্জ হাফ হয়ে যাবে আর বাকি হাফ চার্জ কে পাবে? বাকি হাফ চার্জ ওখানের মধ্যে আমাদের নতুন যে আনচার্জ ক্যাপাসিটরটা নিয়ে আসছে সে পাইতেছে। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখি তারা ডেসক্রিপশন কি বলছে অ্যানসারের মধ্যে। 2 এর বি না, 2 এর বি নাম্বার আমরা দেখি তারা অ্যানসারের মধ্যে কি বলে। The charge will spread onto the other capacitor until they each have half of the original charge. যেটা বললাম যে ইনিশিয়ালি যে চার্জড ক্যাপাসিটরটা ছিল তার তো টোটাল চার্জের ভ্যালু ছিল 0.08 কুলম্ব। তো সে এখন নতুন ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে। তো তাহলে ইভেন্চুয়ালি দুজনের চার্জের ভ্যালু যখন সমান হয়ে যাবে, যে চার্জড ক্যাপাসিটরের চার্জ কমবে আর নতুন ক্যাপাসিটরের চার্জ বাড়বে, এন্ড ইভেন্চুয়ালি দুইটা যখন সমান হবে তখন যায়
the charging process will stop because দুইটা ভোল্টেজ যখন সমান সমান এই যে this will result the PD of 8 volt in each capacitor তো তাহলে each capacitor এর across-এ 4 ভোল্ট করে হইলে একজন আরেকজনের ভোল্টেজকে কি করে দিবে ক্যান্সেল করে দিবে because they are oppositely directed ওকে তো তাহলে এর জন্য তখন আমাদের চার্জিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো এটা ছিল আমাদের 2 এর বি ওকে দেন 3 নম্বরে কি বলতেছে আমরা দেখি আচ্ছা তো এখন 3 নম্বরের মধ্যে বলতেছে how much energy is stored on a 50 microfarad capacitor which is charged to 12 volt so তাহলে energy equals to কি energy is equal to half into q into v capacitor এর জন্য কিন্তু স্পেসিফিক্যালি বলে রাখছিলাম কি হবে half into q into v হবে কিন্তু এখানে তো আমাদের চার্জের ভ্যালু বলা নাই কি দেওয়া ক্যাপাসিট্যান্স দেওয়া আছে তাহলে আমরা চার্জের জায়গায় কি লিখতে পারি q equals to কি লেখা যায় vc লেখা যায় না q equals to লেখা যায় cv or vc যেটাই বলো তো তাহলে half into v square sorry half into v square into c তো এখন half into 12 squared into 50 into 10 to the power minus 6 এটা করলে পরে কত আসে 3.6 into 10 to the power minus 3. 0.003 3.3 into 10 to the power minus 3 তাই না রায়হান 3.6 G minus 3. আচ্ছা তো তাহলে ওই একই জিনিস ফারহান তুমি যেটা বলছো যে 0.0036 আর এই 3.6 into 10 to the power minus 3 একই কথা বুঝছো জি ভাই তো এখন এটা গেল কোশ্চেন নাম্বার 3 দেন কোশ্চেন নাম্বার 4 এর জন্য কি বলতেছে a 1200 microfarad capacitor is connected to a voltage supply until fully charged with 10.8 millicoulomb so তাহলে চার্জের ভ্যালু জানি ক্যাপাসিট্যান্সের ভ্যালু জানি বলতেছে কি if this capacitor is then disconnected and reconnected to a 10 watt bulb তো এখন একটা লাইট বাল্বের থ্রুতে ক্যাপাসিটরটাকে আমরা ডিসচার্জ করব বেসিক্যালি তো এখন বলতেছে how long could it light the bulb for so এখন এই বাল্বটাকে কতক্ষণ জ্বালাইতে পারবে বা কতক্ষণ গ্লো করাইতে পারবে এটা জিজ্ঞাসা করছে নাও ব্যাপারটা খেয়াল করো একটা 1200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটরে যদি 10.8 মিলিকুলাম চার্জ স্টোর হয় তো তাহলে কতটুকু এনার্জি স্টোর হয়েছে এটা আমরা বের করতে পারবো না ফার্স্টে দ্য এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর ফারহান জি ভাইয়া তো তাহলে হাফ ইনটু চার্জ ইনটু ভোল্টেজ নাও আমরা ভোল্টেজ জানি না কি জানি ক্যাপাসিট্যান্স জানি তো তাহলে ভোল্টেজের জায়গায় কি লেখা যায় ভোল্টেজের জায়গায় লেখা যায় q বাই c তো তাহলে দিস ক্যান বি রিটেন অ্যাজ q স্কয়ার বাই c না ওই তো q ইনটু q ও বাই c হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তাহলে এটা তো হাফ উপরে q কত 10.8 মিলিকুলাম মিলি মানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আর এখানে 1200 মাইক্রোফ্যারাড তো তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 সো এখানে ওভারঅল আমার এনার্জির ভ্যালুটা কত আসে একটু বলো তো একজন এনার্জির ভ্যালু বাই 4.86 into 10 raised to power minus 2 কত 4.86 into 10 to the power minus 2 জি ভাই তো এইটা হলো টোটাল এনার্জি সে যেটা স্টোর করছে আর তার এখন কি করা লাগবে একটা 10 ওয়াটের বাল্বকে জ্বালাইতে হবে তো এখন একটা 10 ওয়াটের বাল্ব পার সেকেন্ডে কতটুকু এনার্জি নেয় 10 জুল করে এনার্জি নেয় তাই না আমরা কি জানি পাওয়ার এনার্জি আর টাইম রিলেটেড কি ফর্মুলা এটা না বলো তো জি ভাই তো এখন এখানে থেকে আমরা টাইমের ভ্যালুটা পাবো না এনার্জি বাই পাওয়ার যদি করি তো তাহলে 4.86 into 10 to the power minus 2 divided by 10 তো তার মানে 4.86 into 10 to the power minus 3 সেকেন্ড বুঝতে পারছো ভাইয়া আমি ডিরেক্ট করে ফেলছি মানে এনার্জি ইজ ইকুয়াল টু পাওয়ার ইনটু টাইম পরে এনার্জির জায়গায় ওই ফর্মুলা বসাইছি আর পাওয়ার ইনটু টাইম ওই তো নরমাল একই আমি শুধু ভেঙে ভেঙে দেখাইছি সমস্যা নেই আচ্ছা ভাই
একই জিনিস। তো আমরা এখানের মধ্যে অ্যানসারটা মিলাই নেই, দেখি ঠিক আছে নাকি। এই যে 0.0036 আর 0.0486 জুল এনার্জি হলো এত। সো তাহলে the light bulb will light for 4.86 মিলিসেকেন্ড। তো আমাদের এটার সাথে অ্যানসার মিলে গেছে বেসিক্যালি, যে 4.86 into 10 to the power minus 3 সেকেন্ড যেই কথা, 4.86 মিলিসেকেন্ড একই কথা। ঠিক আছে, তো তাহলে দ্যাট ওয়াজ 6A চেক পয়েন্ট কোয়েশ্চেন্স। আই হোপ এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই এখন আর। ফেসবুকে তোমাদেরও যদি থাকে তো তাহলে বলতে পারো, না থাকা উচিত বেসিক্যালি। দেন এখন 6B এর কোশ্চেন আমরা দেখি। তো এখন 6B এর চেক পয়েন্ট কোশ্চেনে আমরা আসলাম। কি বলতেছে এই চেক পয়েন্টে? What is the time constant for a car's courtesy light in which 2 millifarad capacitor discharges through a 15 kilo ohm resistor? So এখন আমরা টাইম কনস্ট্যান্ট এর ফর্মুলা কি জানি? টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু RC। তো R হলো 15 কিলো ওহম। তো কিলো মানে 10 টু দি পাওয়ার প্লাস 3, সরি ভুলে মাইনাস দিছিলাম, 10 টু দি পাওয়ার প্লাস 3, আর এখানে 2 millifarad, that is 10 to the power minus 3. So plus 3 minus 3 কাটাকাটি চলে গেল, so this will remain 30 second. তো তাহলে what is the time constant? টাইম কনস্ট্যান্ট এর ভ্যালু হলো 30 সেকেন্ড। এটা নিয়ে তো কার কোনো প্রবলেম নাই মনে হয়। দেন নাম্বার 2 তে কি বলতেছে? look at the electric circuit in figure A. আচ্ছা, ফিগার A কোনটা? এই যে ফিগার A। এখন ফিগার এ একটা 6 ভোল্টের পাওয়ার সাপ্লাই দিয়ে ক্যাপাসিটরটাকে চার্জ আপ করবে। ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স হলো 100 মাইক্রোফ্যারাড, আর যার থ্রুতে ডিসচার্জ করবে যেটা একটা বাল্ব, তো এই বাল্বের রেজিস্ট্যান্স হলো 100 ওহম। ঠিক আছে, ভালো কথা। তো আমরা আমাদের কোশ্চেনে ফেরত যাই, দেখে নিলাম একটু সার্কিটটা, দেখি কি বলতেছে। and explain the shape of the charging graphs in figure D. ফিগার ডি তে এই যে চার্জিং গ্রাফ গুলোর শেপ গুলাকে এক্সপ্লেইন করতে বলছে। for the situation when the capacitor is initially uncharged and the two-way switch is connected to the point A, মানে এখন চার্জ করবে, তো চার্জিং প্রসেসের সময় কারেন্ট কেন কমে যায়, চার্জ আর ভোল্টেজ কেন বেড়ে যায়, এই জিনিসটা আমাদের কাছে এক্সপ্লেনেশন চাইছে। এটা তো আমরা একদম ফার্স্ট ক্লাসে এই জিনিসটা নিয়ে বারবার করে এক্সপ্লেন করে আসছি। কি এক্সপ্লেন করে আসছিলাম? যে যখন নাকি আমাদের ওই পয়েন্ট এ তে কি নেওয়া হবে, সুইচটা নেওয়া হবে, তখন electrons will flow from the negative terminal of the power supply to the capacitor plate. তো ক্যাপাসিটর প্লেটের ওখানে এসে কি করবে? সে অপোজিট এন্ডে যাইতে পারবে না, বিকজ দেয়ার ইজ অ্যান ইনসুলেটর গ্যাপ। তো ডিউ টু দিস ইনসুলেটর গ্যাপ সে যে ওই পাশে যাইতে পারতেছে না। সো হোয়াট ইট ডাজ, সে তার ইলেকট্রনটা এক্সট্রা যে একটা ইলেকট্রন পাইছে, দ্যাট ইলেকট্রন ক্রিয়েটস অ্যান ইলেকট্রিক ফিল্ড অ্যারাউন্ড ইট এন্ড রিপেলস অ্যানাদার ইলেকট্রন ফ্রম দ্য অপোজিট প্লেট। তো অপোজিট প্লেটের ইলেকট্রনটা দেন আবার মুভ করে আসে। দেন ফার্দার যত এরকম ইলেকট্রন আসতে নেয়, কি হয়? ইনকামিং ইলেকট্রন গুলা অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রনের কাছ থেকে রিপালশন ফিল করে, যার জন্য রেট অফ ফ্লো অফ ইলেকট্রন কমে যায়। তো তাহলে কি প্রথমের দিকে ইলেকট্রন অনেক তাড়াতাড়ি ফ্লো করছে, which means the current is higher. তো প্রথমে কারেন্ট অনেক বেশি, এন্ড যত টাইম যাচ্ছে তত কি হইতেছে? বেশি বেশি করে ইলেকট্রন অ্যাকুমুলেট করতেছে। তো যত ইলেকট্রন অ্যাকুমুলেট করবে কি হবে? যত ইলেকট্রন অ্যাকুমুলেট করবে তত রিপালসিভ ফোর্সের জন্য কারেন্টের ভ্যালুটা কমে যাবে। ঠিক আছে, যত ইলেকট্রন অ্যাকুমুলেট করবে তত কি হবে? রিপালসিভ ফোর্সের জন্য the value of current will decrease. তো এরকম ডিক্রিজ করতে 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 এক সময় যখন নাকি কি হবে? when the potential difference across the capacitor plates become equal to the potential difference of the power supply, তখন the overall potential difference of the circuit will become zero. তো overall potential difference যখন নাকি জিরো হয়ে যাবে, then there will be no flow of electrons, so তখন কারেন্ট হয়ে যাবে জিরো। তো কারেন্টেরটা এক্সপ্লেইন করলাম। দেন চার্জ
চার্জ আর ভোল্টেজেরটা কিভাবে এক্সপ্লেন করা যায়? চার্জ আর ভোল্টেজেরটা এইভাবে করে এক্সপ্লেন করা যায় যে তোমার ইনিশিয়ালি দেয়ার ইজ নো চার্জ trapped or accumulated on the capacitor plate, so তাহলে প্রথমে চার্জের ভ্যালু 0, and since there is no charge on the capacitor plate, so তাহলে তাদের মধ্যে যেই যদি কোনো চার্জের ডিফারেন্স না থাকে, দ্যাট মিন্স তাদের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স নাই। এখন কি হবে, এখন যত নাকি ইলেকট্রন এসে জমা হইতেছে অপোজিট প্লেট থেকে ইলেকট্রন চলে যাইতেছে, সো চার্জ ইজ বিল্ডিং আপ। তো যত টাইম যাচ্ছে চার্জ বিল্ড আপ করতেছে। প্রথমের দিকে চার্জের বিল্ডিং আপ রেটটা কি ছিল, অনেক বেশি ছিল, যে অনেক তাড়াতাড়ি করে চার্জগুলো অ্যাকুমুলেট করতেছে। কিন্তু যত কারেন্টের ভ্যালু কমে যাবে তত কি হবে, চার্জের অ্যাকুমুলেশনের রেটটাও কমবে। তো চার্জ অ্যাকুমুলেশনের রেট কমতেছে কমতেছে কমতেছে, দেন ইভেন্চুয়ালি when the potential difference of the capacitor and the potential difference of the power supply cancel each other out, then the overall potential difference of the circuit will become 0. তো ওভারঅল পটেনশিয়াল ডিফারেন্স 0 হয়ে গেলে পরে কারেন্ট হয়ে যাবে 0। তো এর জন্য তখন সে কি হয়ে গেছে, ফুললি চার্জ আপ হয়ে গেছে। আমরা দেখি তারা এখানে অ্যানসারে কি বলছে। ওকে, সো ফার্স্ট এটার অ্যানসার 30 সেকেন্ড, এটা অলরেডি বের করছিলাম আমরা। নাও কি বলতেছে দেখো, কারেন্টের কথা। Initially the electric field from the supply sends a large surge of electrons to the capacitor, যে পাওয়ার সাপ্লাই নেগেটিভ টার্মিনাল থেকে ইলেকট্রন সাপ্লাই করা শুরু করবে কার কাছে, ক্যাপাসিটরের কাছে। সো the current start at its maximum, যে প্রথমের দিকে তো ক্যাপাসিটরের প্লেটে কোনো চার্জ স্টোর করা নাই, সো তাহলে প্রথমের দিকে ক্যাপাসিটর প্লেটে যাইতে সময় কোনো রিপালসিভ ফোর্স এসে কি করবে না, ফিল করবে না। দ্যাট মিন্স ইনিশিয়ালি the current is maximum. Now what is happening, after a little time the electrons already stored on the capacitor reduce the effective push or the overall electric field or the overall potential difference of the circuit, কমায় দিচ্ছে সে। তো এর জন্য so the charge movement is reduced, তার জন্য কি হয়ে যাইতেছে, কারেন্ট কমে যাইতেছে। Eventually the capacitor has as much charge as the 6 volt supply, তো তাহলে when the potential difference between the power supply and the capacitor becomes same, তখন কি হবে, তো তাহলে 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই যত ফোর্সে পুশ করতেছে, মিউচুয়াল রিপালশন অফ দ্য ইলেকট্রনের অলরেডি অ্যাকুমুলেটেড ইলেকট্রনের জন্য ফার্দার কোনো চার্জের মুভমেন্ট হচ্ছে না। এর জন্য কারেন্ট কত হয়ে যাবে, কারেন্ট হয়ে যাবে 0। দেখছো আমরা যা যা কিন্তু নোটস এর মধ্যে এক্সপ্লেন করে আসছিলাম বা আমরা এগুলা ডিসকাস করে আসছিলাম, প্রত্যেকটাই কিন্তু এরকম অ্যানসারের মধ্যে আছে। তো তোমার প্রসেসটা খুবই ভালো মতো বুঝতে হবে, দেন তুমি নিজের মতো বানায় লিখতে পারবে। সো এটা গেল কারেন্টের কথা। নাও পটেনশিয়াল ডিফারেন্স আমরা দেখি। PD, initially the capacitor has no charge on it, so PD হবে 0, initially কোনো চার্জ নাই তো কোনো potential difference নাই, so this is 0. After a little time the charge stored across the capacitor creates some PD, because যত চার্জ build up হবে তত ভোল্টেজ বাড়বে, which could be measured using the voltmeter. Eventually the capacitor has as much charge as the 6 volt power supply can push onto it, which will be when it has also reached a voltage of 6 volt and it will remain at this value, মানে কি ম্যাক্সিমাম ভোল্টেজ অফ দা পাওয়ার সাপ্লাই এর সমান হয়ে যাবে ক্যাপাসিটরের ভোল্টেজ। সো তখন কি হয়ে যাবে, the capacitor is fully charged. Now চার্জের কথা, চার্জেরটা কি বলতেছে, সেম, যে ইনিশিয়ালি the capacitor has no charge on it, সো তখন চার্জের ভ্যালু 0। কারেন্ট যত বেশি, প্রথমের দিকে কারেন্ট বেশি, সো তখন অনেক তাড়াতাড়ি চার্জ বিল্ড আপ হবে। এই যে the current start at its maximum, so after a little time some charge is stored on the capacitor, so অল্প টাইমে অনেকগুলা চার্জ কি হয়ে যাবে, স্টোর হয়ে যাবে, বিকজ প্রথমের দিকে কারেন্টের ভ্যালু অনেক বেশি। the reduced current continues to add to the capacitor but at a slower rate, যে প্রথমের দিকে যত তাড়াতাড়ি চার্জগুলো অ্যাকুমুলেট করছিল, পরের দিকে চার্জের অ্যাকুমুলেশনের রেটটা একটু স্লো হয়ে গেছে, বিকজ কারেন্ট কমে যাচ্ছে। eventually when the current reaches 0, no more charge is added to the capacitor and the amount on it remains constant at its maximum, and charger value কি, charge equals to C into V, তো এর জন্য লিখছে CV। বুঝছো, এটা নিয়ে কি কারো কোনো কনফিউশন আছে? এই এক্সপ্লেনেশন গুলি কিন্তু আমাদের নোটস দিতে সময় আমরা বারবার করে এক্সপ্লেন করছিলাম, তাই না? তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। এখন লেটস গো টু কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে দেখি। Draw an accurate sketch graph for the current
discharging through a 50 microfarad capacitor previously charged by 6 volt power supply. তো ইনিশিয়ালি ভোল্টেজ হলো 6 ভোল্ট ছিল, এখন ওই 6 ভোল্টের ক্যাপাসিটরটা ডিসচার্জ হবে and discharge through a 10 kilo ohm resistor over a period of 2 seconds. তো এখন এখানে আমরা মোর অর লেস একটা অ্যাকিউরেট একটা স্কেচ করতে বলছে, which means হালকা কয়টা ক্যালকুলেশন করতে হবে। কি গ্রাফ আঁকতে বলছে? কারেন্ট ভার্সাস, draw an accurate sketch for the current. তো কারেন্ট ভার্সাস টাইম গ্রাফ আঁকবো আমরা। ফার্স্ট অফ অল দেখো, what is the voltage of the fully charged capacitor? The voltage of the fully charged capacitor is 6 volt. And সে কত ওহম রেজিস্টরের থ্রুতে ডিসচার্জ হবে? 10 কিলো ওহম রেজিস্টরের থ্রুতে ডিসচার্জ হবে। তো তাহলে ভোল্টেজ হলো এটা ভি নট, যে ইনিশিয়াল ভোল্টেজ হলো এটা, আর ক্যাপাসিটরের কি বলে রেজিস্টরের রেজিস্ট্যান্স কত? 10 কিলো ওহম। তো 10 কিলো ওহম যদি হয়, তো এখন এখানে থেকে আমরা কি পাবো? ইনিশিয়াল কারেন্টটা পাবো না, আই নট। আই নট ইজ ইকুয়াল টু ভি নট বাই আর। So this will be 6 by 10 into 1000. এটা কত দিবে? 6 into 10 to the power minus 4 ampere. তো তাহলে ইনিশিয়াল কারেন্টের ভ্যালু কত? ইনিশিয়াল কারেন্টের ভ্যালু হলো 6 into 10 to the power minus 4 ampere. এখন আমাদেরকে বলছে 2 সেকেন্ড ধরে এটা ডিসচার্জ হবে। তো টাইমটা বলে দেওয়াতে তারা একটা ইম্পর্টেন্ট কাজ করছে, আমরা কিন্তু রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স মাল্টিপ্লাই করলে একটা জিনিস পাই। কি পাই? 1 নম্বরে কি বের করছি মোহামিন? constant. 1 নাম্বার কোশ্চেনে আর ইনটু সি করলে কি পাইছিলাম? টাইম কনস্ট্যান্ট পাইছিলাম না? টাইম কনস্ট্যান্ট জিনিসটা কি ছিল মনে আছে? জি ভাই 30 পেয়েছি। তো তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 6 আর প্লাস 3, তো তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3, 50 ইনটু 10 করলে পরে 500, সো 500 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 3, তো দুইটা 0, 0.5। তো তাহলে টাইম কনস্ট্যান্ট কত? টাইম কনস্ট্যান্ট হলো 0.5। এখন টাইম কনস্ট্যান্টের সিগনিফিকেন্সটা কি ছিল? কি বলছিলাম? টাইম কনস্ট্যান্ট টাইম মানে কি? এই টাইমে কি হবে? একটা টাইম কনস্ট্যান্ট সমান টাইম যদি পাস হয়, what will happen? 37% yeah 37% অফ কমে ইটস যাবে। ইনিশিয়াল চার্জে নেমে আসবে, তাই না? জি ভাইয়া। তো তাহলে এখানের জন্য কাজটা কি? কারেন্ট হলো ইনিশিয়ালি, দাঁড়াও এটা আমি নোটপ্যাডের মধ্যে এঁকে দেই। অ্যাকিউরেট একটা স্কেচ করতে বলছেছো, তো তাহলে আমাদের একটু কাজ করতে হবে এখানে। তো y অ্যাক্সিসে হলো কারেন্ট আর x অ্যাক্সিসে হলো টাইম। আমরা টাইম গুলো এরকম দেই, 0.5, 1.0, বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দেন। This is 0.5, this is 1.0, this is 1.5, this is 2. ওকে, আর কারেন্টের ইনিশিয়াল ভ্যালু কত বের করছিলাম? 6 into 10 to the power minus 4. 6 into 10 to the power minus 4. ওকে, তাহলে ইনিশিয়াল ভ্যালু অফ কারেন্ট ইজ 6 into 10 to the power minus 4. 6 into 10 to the power minus 4. তো এখন 6 into 10 to the power minus 4 হলো এইটা। তো এখন এই জিনিসটা এইখানে কত? এইখানে হলো 100%।
তো এখন 100% যদি এইটা হয় তো অ্যাপ্রক্সিমেটলি এই জায়গায় হবে আমাদের 50%, তাই না? আর 50% থেকে একটা সার্টেন ডিসটেন্স নিচে, হালকা একটু নিচে কি হবে? 37%। এর পরের বার এইটা হলো 100%, এখন এইটার আবার 37% এ নেমে আসবে। তো এইটার অর্ধেক, অর্ধেকের থেকে একটু কম। তো তাহলে এখানে আবার সেকেন্ড 37% এ নেমে আসলো। এরপর আবার এটা আবার 100%, দেন আবার ওরকম কি করতে থাকবে, এমনি করে করে কমতে থাকবে। তো তাহলে দ্যাট ইজ হাউ উই উইল হ্যাভ টু স্কেচ দিস। তো এখন এটার জন্য লেটস সি। তো একটা টাইম কনস্ট্যান্ট দ্যাট ইজ 0.5 সেকেন্ড পার, প্রথমে তো এখানে আছে। এখন একটা টাইম কনস্ট্যান্ট পার হইলে এই জায়গায়, দুইটা টাইম কনস্ট্যান্ট পার হইলে এই জায়গায়, তিনটা টাইম কনস্ট্যান্ট পার হইলে পরে আরেকটু কম, চারটা টাইম কনস্ট্যান্ট পার হইলে অলমোস্ট জিরোর কাছাকাছি আর কি। সো মোর অর লেস এমন শেপের একটা গ্রাফ পাবো আমরা, ঠিক আছে? এমন আমাদের গ্রাফটা আসবে, বুঝতে পারছো? এমন এক্সপোনেনশিয়াল শেপের গ্রাফ। তো নিউমেরিক্যাল ডিটেইল গুলো একটু অ্যাড করে দিলে পরে তখন আমাদের আরো মার্কস পাইতে ইজি হয়ে যাবে, বুঝতে পারছো? জি ভাই। তো এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 তার অ্যানসারে কেমনে করছে? এই যে বেসিক এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ, ইনিশিয়াল হলো কারেন্ট হলো এত, দিস উড ফল টু এত, এই যে 37% অফ ইটস ইনিশিয়াল ভ্যালুতে নেমে আসছে ইন 0.5 সেকেন্ড। যে 1 টাইম কনস্ট্যান্ট সমান সময় কততে নেমে আসছে? 37% অফ ইটস ইনিশিয়াল ভ্যালু। দেন 1 সেকেন্ড পরে এটা কত হবে? 0.22 37% এ নেমে আসবে। দেন 1.5 সেকেন্ড পর কি হবে? 0.08 এর 37% এ নেমে আসবে। দেন 2 সেকেন্ডের সময় কি হবে? 0.03 এর 37% এ নেমে আসবে। তো এখন বলতেছে ডিপেন্ডিং অন স্কেল ইট ইজ লাইকলি দ্যাট দ্য ফার্স্ট হাফ সেকেন্ড would look like a horizontal along 0 মিলিঅ্যাম্পিয়ার। যে ওখানের মধ্যে যদি আমাদের স্কেলিংটা কেমন আছে ওইটার উপর ডিপেন্ড করবে যে আমাদের গ্রাফের শেপটা দেখতে কেমন হবে, কিন্তু মোর অর লেস দিস উইল বি দা এক্সপোনেনশিয়াল ডিকে কার্ভ। ওকে, তো এটা ছিল আমাদের সেকেন্ড যে চেক পয়েন্ট কোশ্চেনস গুলো ছিল এইটা। এখন আমরা পরেরটায় যাই, ক্যাপাসিটর ম্যাথমেটিক্স। ক্যাপাসিটর ম্যাথমেটিক্স এর এখানের মধ্যে এই যে তোমাদেরকে এটা বলতেছিলাম যে তোমরা কি স্প্রেডশিট বানাইতে পারো এক্সেলে? রায়হান, না ভাইয়া। তো তাহলে আমরা নেক্সট ক্লাসে, আজকে তো টিউসডে, আমরা নেক্সট ক্লাসে থার্সডে তে কি করব, এই স্প্রেডশিট কিভাবে বানাইতে হয় এক্সেলে। এক্সেলে তুমি স্প্রেডশিট বানাইলে তোমাকে অটো এই গ্রাফ এঁকে দিবে, বুঝছো? তো এগুলো জিনিস খুবই হ্যান্ডি, এইসব জিনিস আঁকতে পারতে হয়, অর লিস্ট এক্সেলের এইসব বেসিক কয়টা কাজ আমাদের জানতে হয়, ঠিক আছে? তো তাহলে নেক্সট ক্লাসে আমরা এই জিনিসটা শিখবো যে হাউ টু prepare a spreadsheet and a graph in Excel. So now check point capacitor mathematics এ এখানে আমাদের দেখি কি বলতেছে। Question number 1, use the data in figure A to produce a spreadsheet of data and plot a graph of current discharge over time for this capacitor and resistor. তো এই স্প্রেডশিটের এটা আমরা থার্সডে তে নিজেরা বানাবো স্প্রেডশিটটা। ওকে, we will prepare the spreadsheet ourselves, then গ্রাফ থেকে আমরা আমাদের এক্সেল থেকে দেখতে পারবো যে কোন জায়গায় কত কি হচ্ছে না হচ্ছে। এখানে থেকে অলরেডি ক্যালকুলেশন করা যাবে, তারা যেটা বানায় রাখছে, ঠিক আছে, তারা যেটা বানায় রাখছে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারবো, কিন্তু আমাদের নিজেদের প্রিপেয়ার করা শিখতে হবে বেসিক্যালি। তো হাউ টু প্রিপেয়ার আ স্প্রেডশিট ইন এক্সেল, ওই জিনিসটা আমরা এর জন্য শিখে নিব। ওকে, but that will be on Thursday.
তো থার্সডে এর জন্য এই ব্যাপার নতুন একটা জিনিস আমরা শিখবো। তো কোশ্চেন নাম্বার 1 টা আমাদের ওখানে থেকে আসবে। নাও কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে, a 200 millifarad capacitor is charged to 8 volt। তো তাহলে ক্যাপাসিট্যান্স জানি, ভোল্টেজ জানি, এখন বলতেছে if it is then discharged through a 4.7 ohm resistor, what would be the discharge current after 3.5 সেকেন্ড। তো কারেন্টের ভ্যালু কত হবে 3.5 সেকেন্ড পর। নাও কারেন্টের ফর্মুলা I is equal to I naught e to the power minus t by RC। তো I is equal to, এখন ইনিশিয়াল কারেন্ট কত হবে, I naught আমরা আলাদা বের করে নেই। I naught will be equal to V naught by R। তো V naught হলো 8 আর R হলো 4.7। So what is the value of I naught? 1.0702 1.702। 702 Okay, thank you. So 1.702 into e to the power minus টাইমের ভ্যালু বলছে 3.5, রেজিস্ট্যান্সের ভ্যালু হলো 4.7 আর ক্যাপাসিট্যান্সের ভ্যালু হলো 200 into 10 to the power minus 3। তো এটা ক্যালকুলেটরে বসায় দাও, ভ্যালু পেয়ে যাবা, কত আসে 0.0411 0.0411। এটা জি ভাই হ্যাঁ এটাই আসে। তো তাহলে এত অ্যাম্পিয়ার। তো অ্যানসারও এই জিনিসটাই থাকা উচিত। ওকে, ফারিয়া কি পারো কিভাবে এক্সেলে স্প্রেডশিট বানাইতে হয়? না পারি না। তোমাদের তো তাহলে এগুলা কয়টা জিনিস, এই তো আরজু পারে, ভেরি গুড। তো তাহলে তোমাদের এরকম বেসিক কয়টা জিনিস আসলে শিখতে হবে। এখানে আমি আসিফের সাথে কথাবার্তা বলতেছিলাম যে আমরা এমন একটা কাজ করতে পারি, তোমরা যদি ফ্রাইডেতে এই কাজটা করো তো তাহলে পরে খুবই ভালো হয়। যে ফার্স্ট এর 1 মান্থ, যে ফার্স্ট এর মান্থের 4টা ফ্রাইডেতে আমরা কি করব, যে মাইক্রোসফটের যে সফটওয়্যার গুলি আছে, যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলার কাজ কিন্তু অনেকজনই ভাবে যে পারে, কিন্তু আসলে কিন্তু অনেকজনই এগুলা কিছু বুঝেই না। বুঝতে পারছো? যে এখানের মধ্যে জাস্ট ওয়ার্ড ফাইলের ওখানে যে জাস্ট ধুমধাম খালি টাইপ করলেই কিন্তু হয় না। এগুলোর অনেকগুলা সেটিংস আর অনেক টাইপের ব্যাপার থাকে, কতগুলা লেআউট থাকে, কতগুলা ফরম্যাট জানতে হয়, এগুলা ব্যাপার অনেকজনই জানে না, যেগুলা ইউনিভার্সিটিতে যে পরে হিউমিলেট হওয়া লাগে। বুঝতে পারছো? তো এর জন্য এইগুলা জিনিস কয়টা নেসেসারি স্কিল অর এট লিস্ট একটা নলেজ থাকা দরকার। ঠিক আছে? তো এর জন্য এইসব জিনিসগুলো আমরা ফার্স্টে এটা শেষ করে দেন এরপরে আসিফ বলতেছিল যে পাইথন আর ইউনিটি মিলায় গেম বানানো শিখাবে। তো ওই জিনিসটা আমি দেখি, আমি পোস্ট দিব ভেরি সুন, যে এটা ফ্রাইডে তো এরকম আমরা একটা এর মতো খুলবো। তো ওইটা যারা যারা ইন্টারেস্টেড তারা ওরকম জয়েন করলে পরে অনেকগুলা জিনিসই শিখতে পারবে, বিকজ এইগুলা স্কিল আমাদের দরকার। এগুলা স্কিল গুলা না থাকলে পরে যখন নাকি বড় হবা তখন লজ্জা পাবা বেসিক্যালি, যে অনেকজনকেই দেখবে এরকম পারতেছে কিন্তু তুমি এরকম পারতেছো না। সো হঠাৎ করে ওরকম জিরো থেকে শেখা শুরু করা ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায়। আচ্ছা, নাও কোয়েশ্চেন নাম্বার 3। আচ্ছা, এই মিটিংটার টাইম এটা ডিসকাস করা যাবে মেইনলি দেখি। তো বলতেছে কি ln v is equal to ln v naught minus t by RC। এখন বলতেছে an experiment is conducted to find the value of an unknown capacitance, কি বলে, হ্যাঁ, value of an unknown capacitance discharging through a known resistor। সো এখন একটা রেজিস্টরের রেজিস্ট্যান্সের ভ্যালু জানি কিন্তু আমরা ক্যাপাসিট্যান্সের ভ্যালু জানি না। তো ক্যাপাসিট্যান্সটা বের করতে চাই। এখন বলতেছে consider the equation y equal to mx plus c and explain why the log version of the capacitor voltage equation might be more useful than the exponential version of the equation। exponential versionটা ইউজ করলে আমাদের গ্রাফের গ্রেডিয়েন্ট প্রত্যেকটা জায়গায় কি একটা কার্ভ আসবে না, এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং একটা কার্ভ। তো তাহলে কার্ভের তো গ্রেডিয়েন্ট আমাদের ফিক্সড থাকে না, কার্ভের তো গ্রেডিয়েন্ট আমাদের জায়গায় জায়গায় চেঞ্জ হয়। তো এটা হলে পরে কি, এটা হলে পরে আমাদের gradient বের করাটা টাফ। নাও if we instead do something else, কি করব, ln v is equal to
ln v naught minus t by rc, or ln v is equal to minus 1 by rc into t plus ln v naught এমন যদি রাখি, now if I compare it with the equation of a straight line, that is y equal to mx plus c. Now if I do something, কি করি, y axis এ ln v আর x axis এ টাইম, কি করব, y axis এ ln v আর x axis এ টাইম যদি প্লট করি, সো তাহলে y intercept আমাকে দিবে ln v naught, আর the gradient of the graph will give me what? The gradient of the graph will give me minus 1 by rc. So basically this will give a straight line, এমন ডাউনওয়ার্ড স্লোপিং একটা স্ট্রেট লাইন দিবে আমাকে। ওকে, তো তাহলে y ইন্টারসেপ্ট থেকে আমি কি পাবো, ln v naught, আর গ্রেডিয়েন্ট থেকে কি পাবো, গ্রেডিয়েন্ট will give us minus 1 by rc. সো এখানে থেকে গ্রেডিয়েন্টটা যেহেতু একটা স্ট্রেট লাইনে ফিক্সড থাকে, তো এর জন্য কি করতে পারবো, we will be able to determine the value of gradient easily, and gradient আমাদেরকে মিনিংফুল একটা কিছু দেয় না, গ্রেডিয়েন্ট আমাদেরকে কি দিচ্ছে, মিনিংফুল একটা জিনিস দিচ্ছে যে -1 by rc. সো এখানে থেকে আমরা কি বের করব, আননোন যে জিনিসটা থাকে ওই জিনিসটা আমরা ডিটারমাইন করতে পারবো। তো এই কথাটাই মনে হয় এখানে মধ্যে বলছে। ফার্স্ট অফ অল এখানে তো আমাদের 1 নাম্বারটা, এটা আমরা স্প্রেডশিটে দেখব নেক্সট দিন। 0.0411 ছিল, তো তাহলে 2 সিগনিফিকেন্ট ফিগারে লিখলে এটা। এখন ln v is equal to ln v naught minus t by rc. In the experiment, take readings of pd against time. By plotting ln v against time, the log equation shows that we will get a straight line graph. The gradient will be equal to minus 1 by rc. আর যেহেতু জানি, সো তাহলে c টাকে সাবজেক্ট করে we can determine the value of c accurately. ওকে, যেহেতু আমরা r এর ভ্যালু জানি, আমরা c এর ভ্যালুটা কি করতে পারবো, ইজিলি গ্রেডিয়েন্টটা ইউজ করে ডিটারমাইন করতে পারবো। কিন্তু আমাদের যদি এরকম কার্ভটা থাকতো যে জাস্ট v ভার্সেস টাইম রাখলে পরে, this would have give us a exponentially decreasing curve. তো কার্ভের থেকে গ্রেডিয়েন্ট বের করা কঠিন, এর থেকে কার্ভটাকে যদি স্ট্রেট লাইনে কনভার্ট করা যায়, তো দ্যাট উইল বি মোর ইউজফুল এন্ড ইজিয়ার ফর আস টু ক্যালকুলেট। ওকে, সো তাহলে দিস ওয়াজ অল দ্য ক্যাপাসিটর চেক পয়েন্ট কোয়েশ্চেনস। আজকে তো ক্লাসটা মাত্র 40 মিনিটেই শেষ, তাও নেক্সট মিটিংটা জয়েন করে আমরা একটু কথা বলবো। হ্যাঁ, মোহাইমিন, আলমারিটা সুন্দর। আচ্ছা, সো তাহলে সবাই অলমোস্ট চলেই আসছে। রায়হানের মনে হয় ইলেকট্রিসিটি কানেকশন চলে গেছে, এর জন্য গায়েব হয়ে গেছে। তো এখন তোমাদের মধ্যে কি ইন্টারেস্ট আছে ওইসব জিনিসগুলো শিখার, নাকি? আমি ইন্টারেস্টেড। কি? হ্যাঁ, ইন্টারেস্ট আছে। ভেরি গুড। তো তাহলে এরকম বাকি সবারও যদি এমন ইন্টারেস্ট, পাইথন নিয়ে না, কি বুঝি নাই? পাইথন নিয়ে পুরো ক্লাসটা পাইথন। হ্যাঁ, পাইথনটাও তো শেখানো হবে, পাইথনের ওইটাও শেখানো হবে, বাট এর আগে পাইথন ওটা দ্যাটস ভেরি হ্যান্ডি, ওটা তো লাগবেই। কিন্তু এর আগে যেটা বললাম যে ওয়ার্ড, এক্সেল আর পাওয়ার পয়েন্ট, এটা তোমাদের স্কিল যে কার কোন জায়গায় আছে, এটা অ্যাকচুয়ালি কাজ করতে না দিলে তোমরা বুঝবা না, বুঝছো? যে যখনই নাকি তোমার কোন একটা কিছু এরকম ক্রিয়েট করা লাগে, কোন একটা রিপোর্ট তুমি বানাবে, এমন জিনিস বানাবা, তোমার কি করতে হবে, ক্রস রেফারেন্সিং করা, ঠিক আছে, ক্যাপশন দেওয়া, দেন ওরকম কতগুলার আমাদের রেফারেন্স দেওয়া লাগে, দেওয়া লাগে। এগুলা অনেক জনেরই এইসব জিনিসে অনেক প্রবলেম ফেস করে, বুঝতে পারছো? তো এর জন্য তোমার কোন একটা প্রফেশনাল রিপোর্ট যদি ক্রিয়েট করতে বলে, ওকে, তো এমন টাইপের অনেকগুলা জিনিসে প্রবলেম ফেস করে, যে জিনিসটার জন্য পরে কি বলে, ওয়ার্কিং লাইফে অর ইউনিভার্সিটিতে গেলেই ওই ব্যাপারটা সমস্যা ক্রিয়েট করা শুরু করে, বিকজ এত বেশি প্রেজেন্টেশন এন্ড এভরিথিং ফেস করবা যে তখন যে নতুন করে শেখার মতো এরকম টাইম থাকবে না। এখনই তোমার শিখে
আরো ইম্প্রোভাইজ করতে হবে যেন ইউনিভার্সিটি লেভেলে যে এরকম হিউমিলিয়েটিং সিচুয়েশনে পড়তে না হয়। বুঝতে পারছো? যে এখানের মধ্যে দেখো তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই, যে আমার ফিল্ড রিপোর্টটা দেখাই। এক মিনিট, এই শেয়ারটা বন্ধ করি। এই যে, সো আই হোপ তোমরা এখন স্ক্রিনটা দেখতে পাইতেছো। আর এখন এখানের মধ্যে কাজটা কি দেখো, যে এই পাশে কিন্তু তুমি, নাই তো। আচ্ছা দেখতে পাইতেছো না? নাই তো দাঁড়াও কিছু। দাঁড়াও 1 মিনিট, স্ক্রিনটা এখানের মধ্যে শেয়ার দিয়ে নিই। এখন পাচ্ছো? জি ভাইয়া। আচ্ছা, তো এই যে এই রিপোর্টটা এখানের মধ্যে দেখো পাশে কিন্তু প্রত্যেকটা জিনিসের এরকম রেফারেন্স দেওয়া আছে। দেখে এরকম যে তুমি কোন একটা বই যদি ডাউনলোড করো, এমন কিছু ডাউনলোড করো, তখন দেখবা যে পাশে এরকম কি দেওয়া থাকবে, টেমপ্লেটের মতো এমন থাকবে। তো এখানের মধ্যে তুমি যেটাতে ক্লিক করবা ওইটাতে রিডিরেক্ট করে নিয়ে যাবে। যে পপুলেশন এন্ড কালচার, যে মনে করো আমি এখানে যদি রিজিওনাল জিওলজিক সেটিং যে চ্যাপ্টারটা আছে 4.1, এটাতে ক্লিক করি, তো তখন আমাকে এই জায়গায় রিডিরেক্ট করে নিয়ে যাবে। দেন এগুলাতে অনেকজনই এরকম মার্জিন তারা ক্রস করে ফেলে, এমন কাজ করে। দেন এই যে আমি এখানের মধ্যে রেফারেন্স গুলো যেগুলো দিতেছি, যে এটার নিচে যেরকম নাম লেখা লেখা, যে ম্যাপের নাম মনে করো আমি টেক্সটের মধ্যে যখন দিছি, ম্যাপটাকে তখন কি করতে হবে, আমার এই ফিগারের সাথে ক্রস রেফারেন্স করতে হবে। তোমরা যখনই নাকি কোন একটা পিডিএফ এরকম ইউজ করবা, হ্যাঁ, যখনই নাকি এরকম পিডিএফ ফরম্যাটে কোনো কিছু ইউজ করবা, তুমি দেখবা যে ওইটা রেফারেন্স দেওয়া থাকলে যে হাইপার লিংকের মতো ওইটা দেখবা যে কালার্ড করা, অর ওরকম ওইটাতে ক্লিক করার একটা অপশন থাকে। তো এমন টাইপের আমাদের জিনিসগুলো আসবে। লেটস সি কোন জায়গায় এরকম আমাদের রেফারেন্সটা দেওয়া আছে, তাহলে যেন আমরা এটাতে যাইতে পারি। ধরো চ্যাপ্টার 3 থেকে দেখাই, চ্যাপ্টার 3 এর মধ্যে এটা আমরা পাবো ভালো মতো। এই যে এখানের মধ্যে এইটা আমি আর কি ফেব্রুয়ারিতে খাগড়াছড়ি গেছিলাম, বুঝছো? খাগড়াছড়িতে ফিল্ড ওয়ার্কের জন্য যখন গেছিলাম, এখন এটা কি করছি, 1990-র একটা স্যাটেলাইট ইমেজ নিছে খাগড়াছড়ি এরিয়ার। 1990-তে দেখতে কেমন ছিল ওইটা নিয়ে, দেন এটা একটা ম্যাপিং একটা সফটওয়্যার আছে, ম্যাপিং সফটওয়্যার দিয়ে আমি ডিজিটাইজ করছি যে কোন জায়গা ওয়াটার বডি, কোন জায়গা ভেজিটেশন আছে, এমন জিনিসগুলোকে আলাদা করছি। তো এগুলা এরিয়া গুলা ক্যালকুলেট করা হয়েছে। দেন এটা হলো 2001 এর একটা স্যাটেলাইট ইমেজ, এটা হলো 2011 এর একটা স্যাটেলাইট ইমেজ, এটা হলো 2020 ফেব্রুয়ারির 20 তারিখে ওই দিনের একটা স্যাটেলাইট ইমেজ, সেম এরিয়া। কিন্তু আস্তে আস্তে দেখছো যে এরিয়ার যে ইউজটা, ল্যান্ডফর্মটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। আগে অনেক বেশি ভেজিটেশন ছিল, দেন আস্তে আস্তে ওখানে মানুষজন গাছপালা কেটে কি করছে, ওখানে বেয়ার ল্যান্ড বানায় ফেলছে। এই যে ইয়েলো কালার দিয়ে যে লেজেন্ডটা দেওয়ার কালারটা দাও, এগুলা কি বেয়ার ল্যান্ড গুলো। তো এখন এখানের মধ্যে দেখো টেক্সট গুলা, এই যে এখানের মধ্যে দেখো ম্যাপ 35। তো এখন আমি যদি এটাতে ক্লিক করি, এই যে এটা হলো ম্যাপ 35, এটার মধ্যে ডিরেক্ট করে নিয়ে গেছে। এই যে ম্যাপ 33, এটা হলো 2001 এর ম্যাপটা। তো এটাতে ক্লিক করলে পরে এই যে ম্যাপ 33 যেটা 2001 এর ম্যাপের মধ্যে রিডিরেক্ট করে নিয়ে গেছে। তো এইভাবে করে আমাদের প্রত্যেকটা জিনিস কি করা লাগে, রিপোর্টের মধ্যে যখন নাকি তুমি এইসব জিনিস দিবা, এগুলা তোমার ক্রস রেফারেন্স করা লাগবে। ওকে, দেন এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে 4টা আমি অ্যাটাচমেন্ট দিছি। 4টা অ্যাটাচমেন্ট গুলা, এই ডায়াগ্রাম গুলা প্রত্যেকটা, এই যে এই ডায়াগ্রাম গুলি প্রত্যেকটা ইলাস্ট্রেটরে হাত দিয়ে আঁকাইতে হয়েছে, বুঝছো? এই পুরা ডায়াগ্রাম সবগুলা হাত দিয়ে পুরাটা এমন ডায়াগ্রাম গুলি আঁকাইছে, যে স্পেশাল বানানোর জন্য আর কি রিপোর্টটা, যে সবার মতো এরকম সেম টাইপের রিপোর্ট হইলে পরে তো আসলে আর স্পেশালিটি থাকলো না। তো এটার জন্য স্পেশাল এরকম রিপোর্ট বানানোর জন্য আরো আলাদা করে এইসব জিনিসগুলা করছি আর কি, বুঝতে পারছো? তা এখন এটা বন্ধ করি, আরেকদিনেরটা দেখাই। এটা হলো আরেকটা। তেমন টাইপের তোমার প্রত্যেকটা জিনিসই
অ্যাটাচমেন্ট অ্যাড করা কিভাবে, কোনটা কি করতে হয়, এগুলো অনেকগুলা জিনিসই তোমাদের আমি জানি যে অনেকজনেরই প্রবলেম থাকে, আমার নিজেরই ছিল, আমার এগুলা নিজের নিজের পরে ইউটিউব ভিডিও দেখে ঠিক করা লাগছে, বুঝতে পারছো? তো এগুলার জন্য এরকম পরে আর টাইম পাবা না। এই যে ম্যাপ 37, ম্যাপ 36, এই যে ম্যাপ 36 হলো উপরের একটা, এই যে ম্যাপ 36 এর মধ্যে আমাকে রিডিরেক্ট করে নিয়ে গেছে। তো এরকম প্রত্যেকটা জিনিসই কি করা লাগবে, এরকম ক্রস রেফারেন্স করা লাগে, এইসব কাজগুলো করা লাগে। তো এইগুলা জিনিস খুবই ইন্টারেস্টিং, বুঝছো? এখন আমি রিসেন্টলি যেটা নিয়ে কাজ করতেছি, যে আমার সুপারভাইজার যেটা নিয়ে আমার চালাইতেছে, রাতের 2টা বাজে কল দেয়, বুঝো? রাতের 2টা বাজে কল দিয়ে বলে মাস্টার্স এর ক্লাস শুরুই হলো না ঠিক মতো, বলে যে রাতের 2টা বাজে কল দিয়ে যে থিসিস এর ক্লাস কাজ শুরু করে দাও ভালো মতো। তো এখন এখানের মধ্যে এটা হলো আমার মেইনলি থিসিস এর কাজ, আমাদেরকে দেখাই। এই যে এটা দেখতে পাইতেছো, এটা কিসের ম্যাপ? এটা বাংলাদেশের একটা ম্যাপ না? তো এটা হলো বাংলাদেশের একটা ম্যাপ, আর এখানের মধ্যে কি আছে, এই যে এতগুলা যে নাম্বার লেখা, এগুলা অ্যাকচুয়ালি কি করছি, সাইসমিক ওয়েভ নাম শুনছো না তোমরা? লংগিটিউডিনাল ওয়েভের একটা এক্সাম্পল হিসেবে সাইসমিক পি ওয়েভের নাম শোনার কথা। সো এই সাইসমিক, ফিজিক্সে পড়ছিলাম। জি ভাইয়া। হ্যাঁ, তো আমি এখানের মধ্যে মেইন যে কাজটা করব, এই যে এই দিক দিয়ে কোন নদী গেছে, যমুনা নদী, বুঝছো? ব্রহ্মপুত্র এসে এখানের মধ্যে যমুনাতে ডিভাইড হয়ে গেছে। তো এই যমুনা নদীর এখানে আমার এই যে এগুলো হলো সাইসমিক ওয়েভ প্যাটার্ন। যে কি হয়েছে, ইকো মেথড পড়ছিলা না তোমরা ও লেভেলসে থাকতে সময়, যে সাউন্ড ওয়েভ যে কি করবে, সাউন্ড ওয়েভ যে কোন একটা রিফ্লেক্টিং সারফেসে হিট করে দেন ফেরত আসবে, তাই না? তো তাহলে এখানের মধ্যে সাইসমিক ওয়েভও সেম ওয়েতে বিহেভ করে। আমরা একটা সাইসমিক ওয়েভ জেনারেট করব। তো জেনারেট করলে পরে দ্যাট সাইসমিক ওয়েভ উইল গো ডাউন, পার্শিয়ালি রিফ্লেক্ট হবে, পার্শিয়ালি রিফ্র্যাক্ট করে নিচে যাবে, দেন আবার নিচের লেয়ারের কোন একটা বাউন্ডারিতে সে আবার হিট করে পার্শিয়ালি রিফ্লেক্ট করবে, পার্শিয়ালি রিফ্র্যাক্ট করবে। তো এরকম আমি মেইনলি যেটা নিয়ে মাস্টার্স করতেছি জিওফিজিক্স নিয়ে, বুঝছো? জিওফিজিক্স এর এখানের মধ্যে কাজটা কি, তুমি ফিজিক্স এর প্রিন্সিপাল ইউজ করে আর্থকে স্টাডি করবা। এখানের মধ্যে ব্যাপারটা কি, তুমি তো চোখে যতটুকু দেখতে পাও কোন জায়গাটা যতটুকু এক্সপোজড আছে, কিন্তু যেটা নাকি তোমার মাটির নিচে ওইটাকে তুমি ডিরেক্টলি চোখ দিয়ে দেখতে পাইতেছো ফারিয়া? না। তো তাহলে ওইটা আমরা কোন চোখ দিয়ে দেখবো, ফিজিক্স এর চোখ দিয়ে দেখবো। সো ফিজিক্স এর এরকম আমরা কি করি, সাইসমিক ওয়েভ দিয়ে সাবসারফেসের কন্ডিশন কেমন এই জিনিসটা আমরা দেখতে পারি। তো এখানে থেকে আমাদের অনেকগুলা ইন্টারেস্টিং কাজ আছে। এটা আমার শ্যালো সাইসমিক, এটা হলো হাই রেজলিউশন ডেটা। ডিপ সাইসমিক দিয়ে ওই যে অয়েল এন্ড গ্যাস এক্সপ্লোরেশনের কাজে তখন ডিপ সাইসমিক তারা ইউজ করে, বুঝতে পারছো? দেন আমরা শুধু সাইসমিকই না, আমরা রেজিস্টিভিটি অর ইলেকট্রিক্যাল সার্ভে করি, ইলেকট্রোম্যাগনেটিক সার্ভে করি, ম্যাগনেটিক সার্ভে করি, গ্র্যাভিটি সার্ভে করি, এরকম ডিফারেন্ট ডিফারেন্ট ফিজিক্সের প্রিন্সিপাল ইউজ করে আমরা আর্থটাকে এরকম স্টাডি করি। তো এগুলো অনেক অনেক অ্যাপ্লিকেশন আছে আমাদের, এগুলা জিনিস আর কি খুবই ইন্টারেস্টিং, কাজ করতে গেলে তখন অনেক মজা পাবা। আর এগুলা ডিটেইলস গুলা যখন বলবো আরো, তখন আরো দেখবা যে এই ফিল্ডটা কত ইন্টারেস্টিং, বুঝতে পারছো? তো এই জিনিসটা নিয়ে, এইটা নিয়ে আমাকে মেইনলি আমার সুপারভাইজার ম্যাটেরিয়ালের সাগরে ভাষায় দিতেছে, সারা দিন খালি আমার বসে বসে জার্নালের পাবলিকেশন পড়া লাগে, যে কে কোন সালে কোনটা কি বের করছে না করছে ওইসব পড়ে পড়ে দেন আইডিয়া নিতে হবে যে কেমন টাইপের কাজ করলে ভালো হয়, বুঝতে পারছো? তো এগুলো খুবই প্যারা। তো যেটা বলতেছিলাম যে এর জন্য এই ফার্স্টে বেসিক কয়টা মাইক্রোসফট সফটওয়্যারের কাজগুলো না পারলে ফিউচারে অনেক প্রবলেম ফেস করবা, বুঝছো? তো এর জন্য এইগুলা কয়টা বেসিক জিনিসগুলো শিখে রাখলে ফিউচারে তখন অনেক জনের থেকে অনেক জায়গায় আগায় থাকবা, বুঝতে পারছো? তো তাহলে আজকে আমরা এখানের মধ্যে ক্লাসটা শেষ করব, নেক্সট দিন আমরা
ফার্স্ট স্প্রেডশিট বানানো শিখবো এক্সেলে। এক্সেলে স্প্রেডশিট বানানোর পর দেন আমরা এক্সাম প্র্যাকটিসের কোশ্চেন গুলি ডিসকাস করব, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাই। Allah Hafiz.